নমস্কার। আজকে পাঠ করতে চলেছি শঙ্কর্ষণ রায়ের লেখা একটি ছোট গল্প লক্ষ্যভেদ। সঙ্গে থাকুন। অ্যাডসকো কোম্পানির বড় সাহেব রবার্ট ম্যাকডুগালের অর্থের অভাব নেই। টাকা দিয়ে যশ প্রতিপত্তি সবই কিনেছে, যা চেয়েছে তাই পেয়েছে। কিন্তু সব পেয়েও কি অভাববোধ যায়? সংসারে চাহিদার কি সীমা আছে? আর্থিক কৌলিন্য শিকারীর যশ এনে দিতে পারেনি রবার্টকে। টাকা দিয়ে এটা কেনা যায় না। অন্যের শিকার করা বাঘ, সিংহ, হরিণের চামড়া ও মুন্ড চড়া দাম দিয়ে কিনে নিয়ে ড্রয়িং রুমে সাজিয়ে শুধু নিজের ক্রয় ক্ষমতাকে জাহির করা যায় বটে, শিকারের তৎপরতাকে নয়। টাকা খরচ করে অনেক অসম্ভবকে সম্ভব করে তোলা যায়, কিন্তু সাদামাটা একটা বুনো খরগোশকে বন্দুকের নিশানার মধ্যে আনা যায় না। অসংখ্যবার শিকারে বেরিয়ে এইটুকু বুঝতে রবার্টের অসুবিধে হওয়ার কথা নয় যে টাকার শিকার ছাড়া অন্য কোনো রকম শিকার তার দ্বারা অসম্ভব। রকমারি পশু চর্মের আভরণে ড্রয়িং রুম সাজিয়ে তার মনের এই অপূর্ণ স্বাদকে রূপ দেবার চেষ্টা করে বোধহয় সে। কিন্তু দুঃখের বিষয়, ওগুলোকে গৃহসজ্জার উপকরণ হিসেবে তারিফ করেই ক্ষান্ত হয় সবাই। রবার্টের মনস্তত্ত্ব বুঝতে চেষ্টা করে না কেউ। রবার্টের পরিচয়ের বৃত্তটি খুব বড় নয়, বেশিরভাগই বংশবৎ, কর্মচারীর দল এবং মিস্ত্রি মজুর। তথাপি তার ক্ষুব্ধ মনে এই সাধারণ সিদ্ধান্তটি দানা বাঁধে যে মানুষ মাত্রেরই দৃষ্টিভঙ্গি সংকীর্ণ। তাছাড়া তার মনে এই ধারণা জন্মায় যে অধিকাংশ লোকই সাধারণত কোনো বিষয়েই বুদ্ধির ধার ধারে না। সাধারণ বুদ্ধির লেশমাত্রও যার আছে, তার চোখে দেয়ালে লটকানো সিংহের মাথা বা মেঝেতে বিছানো বাঘের ছালের কার্পেট তার শিকারের তৎপরতা সম্পর্কিত বিশেষ অর্থবহ হতো নিশ্চয়, কিন্তু তা হয়নি। তার বশংবদ কর্মচারীদের মধ্যে তো হয়ইনি। তার অন্তরঙ্গ বন্ধুমহলের কথা অবশ্য আলাদা, তারা তাকে চেনে। অধস্তনদের মূঢ়তায় বিশেষভাবে বেদনাদায়ক। রবার্টের মনের এই তিক্ততা বোধ তার আচরণে সর্বদাই প্রকট হয়ে ওঠে। অধস্তনদের কাছে মূর্তিমান আতঙ্কস্বরূপ হয়ে থাকে সে। আড়ালে তারা তার উদ্দেশ্যে বলে বাঘা সাহেব। একটিও বাঘ শিকার না করে এমনি এক ভয়ঙ্কর খেতাব যে সে অর্জন করেছে, তা তার গোচরে আসেনি কখনো। গোচরে এলে যে খুব খুশি হতো সে, তাও নয়। বাঘা সাহেবকে ভয় করে চলাটাই যে নিয়ম, তা বোধহয় খুব স্পষ্ট হয়ে ওঠেনি নবনিযুক্ত ডেসপ্যাচ ক্লার্ক ভেঙ্কটরাওয়ের কাছে। সাহেবের মেজাজের প্রত্যক্ষ সংস্পর্শে কখনো সে আসেনি। তাছাড়া কানে কম শোনে বলে জনশ্রুতি কোনো প্রতিক্রিয়ায় সৃষ্টি করতে পারেনি তার মনে। সেদিন চিঠিপত্র ডেসপ্যাচ করতে করতে ভেঙ্কটরাও দেখল যে গুটি কয়েক জরুরি মেমোরেন্ডামে বড় সাহেবের দস্তখত নেই। কিন্তু বড় সাহেব তখন অফিস থেকে বেরিয়ে গিয়েছেন গল্ফ খেলতে। 4:30টার পর 1 সেকেন্ডও তিনি অফিসে থাকেন না। বড় সাহেব চলে যাওয়ার পরই বেরিয়ে যান বড়বাবু, তারপর আর সবাই। ভেঙ্কটরাও বেচারি মহা বিপদে পড়ল। সে ছাড়া তাদের সেকশনে তখন জীবিত প্রাণী বলতে অবস্থান করছে গোটা কয়েক টিকটিকি, বেয়ারাটাও নেই। এই সংকটজনক পরিস্থিতিতে যে কারুর সঙ্গে পরামর্শ করবে তার জন্যে ভুরু কুচকে কয়েক সেকেন্ড ভেবে ভেঙ্কটরাও ঠিক করলে যে সে রবার্ট সাহেবের বাড়িতে গিয়ে কাগজগুলো দস্তখত করিয়ে নিয়ে আসবে। তার এই সিদ্ধান্ত যে কতখানি দুঃসাহসিক তা বুঝিয়ে দিতে কেউ ছিল না। কাজেই কাগজপত্র নিয়ে একরকম নির্বিকার চিত্তে সে বড় সাহেবের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। অফিসের লোক শুনে রবার্টের বেয়ারা তাকে ড্রয়িং রুমে নিয়ে গেল। তখন গল্ফ ক্লাব থেকে ফিরে রবার্ট সম্বরের চামড়া দিয়ে মোড়া সোফায় বসে একটি বিলিতি শিকারের ম্যাগাজিনে চোখ বোলাচ্ছিলেন।
কাগজপত্র হাতে বেঙ্কটরাও তার সামনে এসে দাঁড়াতে রবার্ট তার নীলাভ চোখ দুটিতে আগুন ছিটিয়ে তার মুখের পানে তাকালো। অফিসের কাগজপত্র নিয়ে তার বাড়িতে আসার হুকুম যে নেই, ভেঙ্কটরাওকে তার জ্বলন্ত দৃষ্টি দিয়ে যেন তা বুঝিয়ে দিতে চাইল সে। কিন্তু রবার্টের দৃষ্টির অগ্নুদ্গার স্পর্শ করে না ভেঙ্কটরাওকে। তার বিস্মিত নজর ড্রয়িং রুমের সাজসজ্জা অতিক্রম করে তখন রবার্টের রুষ্ট লাল মুখের উপর এসে পড়েনি। তার বিস্ফারিত দৃষ্টি ধাপে ধাপে বাঘ, সিংহ ও বুনো মোষের মুণ্ডগুলোকে ডিঙিয়ে তখন মেঝের উপর বিছানো চামড়াগুলোর রকমারি নকশাতে বিচরণ করে বেড়াচ্ছে। সমস্ত ঘরটা আগাগোড়া যেন একটা রোমাঞ্চকর শিকার কাহিনী দিয়ে মোড়া। রবার্টের দৃষ্টির বাণ সম্পূর্ণরূপে উপেক্ষা করে অভিভূত কণ্ঠে ভেঙ্কটরাও বলে উঠল, আপনি নিশ্চয় খুব বড় শিকারী স্যার, এতগুলো ট্রফি। মুহূর্তের মধ্যে রবার্টের জ্বলন্ত অঙ্গারের মতো চোখ দুটি সূর্যের আলোয় উদ্ভাসিত একজোড়া সমুদ্র নীল রঙের পান্নায় রূপান্তরিত হলো। চোখ দুটি থেকে সমস্ত মুখে দেখতে দেখতে ছড়িয়ে পড়ল এই খুশির আলোর ঝলক। বড় সাহেব সুলভ গাম্ভীর্যের মুখোশ খুলে একটি প্রসন্ন হাসির অভ্যর্থনা বেরিয়ে এলো ভেঙ্কটরাওয়ের দিকে। দাঁড়িয়ে রইলে কেন মাই বয়, আমার পাশে এসে বসো। গলা মোমের মতো নরম কণ্ঠস্বর, আরও নরম না হতে পেরে যেন লজ্জা পাচ্ছে। ভেঙ্কটরাও অপ্রস্তুত। এই অপ্রত্যাশিত সাদর অভ্যর্থনার হেতু বুঝতে পারে না সে। সাহেবকে যেন তার বুদ্ধির অতীত একটি প্রহেলিকা বলে মনে হয়। রবার্ট একরকম জোর করেই ভেঙ্কটরাওকে তার পাশে বসিয়ে দিল। তারপর ভেঙ্কটরাওয়ের মুখের উপর স্নিগ্ধ নেত্রপাত করে সে প্রশ্ন করল, এবার বলো মাই বয়, তোমার জন্য আমি কি করতে পারি? অফিসের কাগজপত্রগুলো রবার্টের দিকে এগিয়ে দিয়ে ভেঙ্কটরাও সংকুচিত স্বরে বললে, এই কাগজপত্রগুলোতে আপনার দস্তখত নেই স্যার, তাই ওই বড়বাবু বলেছিলেন যে আজকের মধ্যেই। কাগজপত্রগুলো পাশের টিপয়ে ঠেলে সরিয়ে রেখে বললে, শুধু এই জন্য এসেছো, আর কিছু চাই না তোমার? রবার্টের মুখের পানে ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে ভেঙ্কটরাও বললে, আর কি চাইব? যা তোমার খুশি, কিন্তু তার আগে বলো তো তুমি কে? তোমাকে তো প্লেস করতে পারছি না। এই নতুন রিক্রুট বুঝি? হ্যাঁ স্যার, আপনার অফিসের ডেসপ্যাচ ক্লার্ক আমি। ডেসপ্যাচ ক্লার্ক? রবার্ট যেন আকাশ থেকে পড়ল। অনলি ডেসপ্যাচ ক্লার্ক? তোমার মতো বুদ্ধিমান ছেলে আমার অফিসে সামান্য কেরানি ছাড়া আর কিছু নয়। অভিভূত ভেঙ্কটরাও নির্বাক। রবার্ট বলে চলে, টু স্পিক দ্য ট্রুথ, আমাদের অফিসে, শুধু আমাদের অফিসে কেন, তামাম ইন্ডিয়া মুলুকে মূর্খের হাটের মধ্যে তুমিই একমাত্র ব্যতিক্রম। আমার নজরেই আমি তোমাকে চিনেছি, অথচ তুমি আমার অফিসের সবচেয়ে নিচু ধাপের চাকরিতে আছো। না না, এ আমারই লজ্জা মাই বয়। তুমি আর কি করবে? ঠিক আছে, আই উইল সি টু ইট। কালই তোমাকে এই চাকরি থেকে সরিয়ে। ভেঙ্কটরাও কাঁদো কাঁদো হয়ে বললে, চাকরিটা পেতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে স্যার। নিচু ধাপের চাকরি হলেও এ আমার 7 রাজার ধন মানিক। ও আচ্ছা, তাই নাকি? গুডনেস। এ ছোট হোক তবুও চাকরি, দোয়াই স্যার, আমার চাকরি থেকে আমাকে সরাবেন না। রবার্ট হেসে ফেলে বললে, ভয় নেই, তোমাকে তোমার এখনকার চাকরি থেকে সরিয়ে অনেক উঁচুতে নিয়ে গিয়ে বসাবো। কিন্তু মুশকিল হয়েছে এই যে তোমার মতো বুদ্ধিমানের উপযুক্ত চাকরি আমাদের অফিসে নেই। হতবুদ্ধি ভেঙ্কটরাওয়ের মুখেও কথা জোগায় না। রবার্ট বলে চলে, বললে তুমি বিশ্বাস করবে না মাই বয়, এই ব্লাডি কান্ট্রিতে, এই মূর্খদের রাজ্যে একমাত্র তুমিই আমার শিকারের ট্রফিগুলোর দিকে উইথ রিয়েল অ্যাপ্রিসিয়েশন চোখ তুলে তাকিয়েছো। একমাত্র তুমি। সে কি স্যার, আপনার এই ঘরে তো ওই ট্রফি ছাড়া আর কিছু নেই।
তোমার চোখ আছে, বুদ্ধিমানের চোখ, কিন্তু আর সকলে তো অন্ধ, অজ্ঞ, কাজেই অন্ধ। পরদিন অফিসে গিয়ে রবার্ট ভেঙ্কটরাওকে তার অতিরিক্ত একান্ত সচিবের পদে নিয়োগের প্রস্তাব পেশ করল। দিন কয়েকের মধ্যেই প্রস্তাবটা মঞ্জুর হয়ে এলো। সকলের ঈর্ষাযুক্ত বিস্মিত দৃষ্টির সামনে ভেঙ্কটরাও নিম্নতম কেরানির ভাঙা আসন থেকে বড় সাহেবের পাশের ঘরের সিংহাসনে গিয়ে বসল। তার সৌভাগ্যের মূলে কে কোথায় কলকাঠি নেড়েছে তারই অনুসন্ধানে রীতিমতো রিসার্চ শুরু হয়ে যায়। অতিরিক্ত একান্ত সচিবের জন্য অতিরিক্ত কোনো কাজই নেই, কাজেই ভেঙ্কটরাও তার গদিমোড়া চেয়ারে আরাম করে বসে ডিটেকটিভ উপন্যাস ও রবার্টের কাছ থেকে ধার করে আনা শিকার কাহিনী পড়ে সময় কাটায় এবং রোজ সন্ধেবেলা রবার্টের বাড়িতে গিয়ে ক্রিম রোল, কেক, পেস্ট্রি সহযোগে চা পান করে। দিব্যি আরামে দিন কাটছে ভেঙ্কটরাওয়ের। কর্মহীন চাকরি, কাটায় কাটায় 10টায় হাজিরা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। সে ভেবেছিল এমনি করেই তার সমস্ত কর্মজীবনটা অতিবাহিত হবে, কিন্তু তা হলো না। রবার্ট একদিন অফিসে এসে বললে যে তার একটি ট্যুরে ভেঙ্কটরাওকে যেতে হবে তার সঙ্গে। সাহেবের হুকুম বিনা বাক্যে শিরোধার্য করে নিলেও মনে মনে প্রমাদ গুনল ভেঙ্কটরাও। সাহেবের সঙ্গে যাওয়া মানে ডিকটেশন, চিঠিপত্র টাইপ করা এবং ফাইলের সমুদ্র থেকে প্রয়োজনীয় রেফারেন্স উদ্ধার করা। একান্ত সচিব ভোলা বোস এ পর্যন্ত কাজের সমস্ত ঘাঁটি এমনি সন্তর্পণে আগলে রেখেছিল যে অতিরিক্ত একান্ত সচিব হিসেবে ভেঙ্কটরাওয়ের জন্য কোনো কাজই উদ্বৃত্ত থাকেনি। বিপন্ন ভেঙ্কটরাও সাহেবের ঘরে থেকে বেরিয়ে ভোলা বোসের কাছে ছুটল পরামর্শের জন্য। সাহেবের সঙ্গে যাওয়ার সুযোগে বঞ্চিত ভোলা বোস মনে মনে রীতিমতো বেজার হয়েছিল। ভেঙ্কটরাওয়ের মুখের উপর তীব্র দৃষ্টি হেনে চিবিয়ে চিবিয়ে সে বললে, তোমার যে কী করণীয় তা তুমিই ভালো বুঝবে, আমি আর কী পরামর্শ দেব। মধ্যপ্রদেশের বস্তার জেলার গভীর অরণ্যে অ্যাটস্কো কোম্পানির কয়েকটি ড্রিলিং মেশিন চালু আছে। ওই মেশিনগুলোর কার্যকলাপ পরীক্ষা করার জন্যই রবার্টের এই সফর। রবার্টের প্রস্তুতি পর্ব দেখে ভেঙ্কটরাওয়ের কিন্তু মনে হলো যে শিকারের অভিযানের আয়োজন হচ্ছে। সে সরল মনে রবার্টকে প্রশ্ন করল, আচ্ছা স্যার, আপনি যে বললেন দণ্ডি পাহাড়ে ড্রিলিং হচ্ছে, সে কি শিকারের ব্যাপার? অফিসের কাগজপত্র তো বিশেষ কিছুই নিচ্ছেন না সঙ্গে, শুধু রাইফেল আর বন্দুক। ভেঙ্কটরাওয়ের প্রশ্নে রবার্ট হো হো করে হেসে উঠে বললেন, তুমি ঠিকই বলেছ রাও, ড্রিলিং উপলক্ষ মাত্র, শিকারই আসল কাজ। এখানে যে জিওলজিস্ট আছে সে তো দিনরাত রাইফেল ঘাড়ে করে ঘুরে বেড়ায়। লোকে অবশ্য জানে যে আয়রন ওরের জন্য ড্রিলিং হচ্ছে। ভেঙ্কটরাও খুশি হয়ে বললে, আমাকেও একটা বাঘের চামড়া দেবেন কিন্তু স্যার। ভেঙ্কটরাওয়ের পিঠ চাপড়ে দিয়ে রবার্ট বললে, নিশ্চয়ই দেব, তুমি এবার আমার সঙ্গে যাচ্ছ, তোমার বরাতের জোর কীরকম দেখি এবার। ভোলা বোসটা তো অপয়া। রায়পুর থেকে 200 মাইল জিপে করে দণ্ডির জঙ্গলে গিয়ে পৌঁছতেই সন্ধে হয়ে গেল। পাহাড়ের নিচে গভীর বনের মধ্যে ক্যাম্প। যতদূর দৃষ্টি চলে শাল সেগুন জড়াজড়ি করে মাটি ও আকাশের মাঝখানে একটানা একটা সবুজ আবরণ টেনে দিয়েছে। পাহাড়ের পেছনে সূর্য তখন ঢলে পড়েছে। কালো ছায়ার মিছিল নেমেছে পাহাড় থেকে। ভেঙ্কটরাওয়ের গা ছমছম করতে থাকে। ক্যাম্পে পৌঁছেই দেখা গেল জিওলজিস্ট অরবিন্দ রায় রাইফেল, কার্তুজ, ফ্ল্যাশলাইট ইত্যাদি নিয়ে একটা হুড খোলা জিপে চেপে বসে ড্রাইভারকে গাড়িতে স্টার্ট দেবার নির্দেশ দিচ্ছে। রবার্ট তার জিপ থেকে নেমে অরবিন্দের দিকে এগিয়ে যেতে যেতে বলল, হ্যালো রায়, এই শিকারে বেরোচ্ছ নাকি? রবার্টকে হাত নেড়ে অভিবাদন জানিয়ে অরবিন্দ বললে, আমি খুব দুঃখিত রবার্ট, তোমাকে রিসিভ করবার জন্য অপেক্ষা করতে পারিনি। এইমাত্র খবর এসেছে, ড্রিলিং মেশিনের কাছে একটা চিতাবাঘ ঘুরঘুর করে বেড়াচ্ছে, দেরি হলে ব্যাটা পালাবে।
আচ্ছা, পরে দেখা হবে। থানুরাম, চালাও জলদি। নেই থানুরাম, রোবো তোরা। রাই, আমিও যাব তোমার সঙ্গে। তুমি? অপ্রসন্ন মুখে বলে উঠল অরবিন্দ। তুমি তো এইমাত্র এসে পৌঁছলে 200 মাইল রাস্তা ঠেঙিয়ে। এখন মুখ হাত ধুয়ে চাটা খাও, তারপর একটু বিশ্রাম। রবার্ট বললে, না না, ওসব পরে হবে, এমন কিছু ক্লান্ত বোধ করছি না। হ্যালো রাও, আমার রাইফেল ও কার্তুজগুলো নিয়ে এসো জলদি। ভেঙ্কটরাও ভয়ে ভয়ে প্রশ্ন করলো, আমাকেও যেতে হবে নাকি? নিশ্চয়ই, নইলে কার্তুজের ব্যাগটা ধরবে কে? 200 মাইল ধরে একটানা জিপের ঝাঁকানি খেয়ে ভেঙ্কটরাওয়ের মনে হচ্ছিল তার দেহটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ক্যাম্পে পৌঁছতেই বিশ্রাম পাবার সম্ভাবনায় মনটা খুশিতে দৈহিক ভগ্নদশার ঊর্ধ্বে উঠতে যাবে, এমন সময় সাহেবের আদেশের ধাক্কায় মাটিতে হুমড়ি খেয়ে পড়ে আর কি। মুখ কালো করে রবার্টের সঙ্গে জিপে উঠে বসলো ভেঙ্কটরাও। বনের মধ্যে কাঁচা রাস্তা দিয়ে জিপটাকে গভীরতর জঙ্গলের দিকে চালিয়ে নিয়ে যাওয়া হয়। অন্ধকার তখন বেশ গাঢ় হয়ে উঠে গাছপালাগুলোর মধ্যে যেখানে যেটুকু ফাঁক ছিল সব ভরাট করে দিয়েছে। জিপের হেডলাইটের আলো যেন একটা তলোয়ারের মতো নিরেট কালো অন্ধকারকে কেটে দুটুকরো করে ফেলছে। দুপাশে দুটো কালো স্রোত জিপের গতির সঙ্গে তাল রেখে বিপরীত দিকে বয়ে যাচ্ছে। ভেঙ্কটরামের মনে হচ্ছিল চারপাশের অন্ধকারের আড়ালে যেন বিভীষিকার অমোঘ সব অস্ত্রশস্ত্র শানিত হচ্ছে। রবার্ট বললে, কি হলো, ভয় পেলে নাকি? এরকম কাঁপছো কেন? ভেঙ্কটরাও অনেক কষ্টে বললে, না স্যার, শীত করছে। এই গরমের মধ্যে শীত? অরবিন্দ বললে, শোনো রবার্ট, তাড়াহুড়ো করে হঠাৎ গুলি করে বসো না যেন। অরবিন্দের মুখের কথা কেড়ে নিয়ে রবার্ট বললে, থামো থামো, খুব হয়েছে। শিকারের টেকনিক তোমার চেয়ে বেশি জানি বলেই আমার বিশ্বাস। অরবিন্দ আর কিছু বলল না। কিছুক্ষণ বাদে সে হাত তুলে সংকেত করতেই জিপের পেছনের সিটে বসে থাকা আরদালি স্পটলাইটের তীব্র আলোর দাগা বোলানো শুরু করলো দুপাশের অন্ধকারের মধ্যে। রবার্ট বলল, জানোয়ারটা বুঝি এখানেই? অরবিন্দ চাপা গলায় ধমক দিয়ে ওঠে, চুপ, কথা বলো না। মানুষের গলার আওয়াজ পেলে কোনো জানোয়ারই কাছে ঘেঁষবে না। অরবিন্দের আরদালি হঠাৎ শীষ দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে থানুরাম জিপ থামিয়ে দেয়। আলোর রেখাটি স্থির হয়ে দাঁড়িয়ে একজোড়া আগুনের গোলককে ঘিরে। আতঙ্কে প্রায় মূর্ছিত হয়ে পড়ে ভেঙ্কটরাও। হঠাৎ রাইফেলের গুলির শব্দ, সঙ্গে সঙ্গে আগুনের গোলা দুটি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। অরবিন্দ চিৎকার করে উঠল, রবার্ট, আমি তোমাকে সাত তাড়াতাড়ি গুলি করতে বারণ করেছিলাম না? রবার্ট জবাব দিল, সাত তাড়াতাড়ি কোথায়, রীতিমতো এম করেই গুলি ছেড়েছি। নেক শট, দেখো কে যাও। অরবিন্দের আরদালি বললে, নেক শট কি স্যার, চিতাটার পায়ে গুলি লেগেছে। রবার্ট উত্তেজিত স্বরে বললে, অলবৎ নেক শট, এক গুলিতেই ঘায়েল হয়েছে জানোয়ারটা। চলো, তোমাদের দেখিয়ে দিচ্ছি এখনই। অরবিন্দ বললে, থাক থাক, আর বাহাদুরি দেখিয়ে কাজ নেই। ইনজোর্ড লেপার্ডের মুখে পড়লে তোমার নেক শট বুমেরাং হয়ে ফিরে আসবে তোমার ঘাড়ে। মনের মধ্যে রাগের ফার্নেস জ্বললেও রবার্টকে চুপ করে থাকতে হয়। অরবিন্দ তার অধীনস্থ কর্মচারী নয়, সরকারি জিওলজিস্ট। তারই মর্জি মাফিক অ্যাডেস্কো কোম্পানির ড্রিলিং মেশিন এখানে কাজ করছে। ইচ্ছে মতো তার উপর যে কটু বাক্য প্রয়োগ করবে তার উপায় নেই। অরবিন্দের আরদালি বললে, একটা পা একেবারে জখম হয়ে গেছে মনে হচ্ছে, খুব বেশি দূরে পালাতে পারবে না। রবার্ট বলল, পালাবে কি, মরেই পড়ে যাচ্ছে। অরবিন্দ ধমক দিয়ে ওঠে, রবার্ট ফের। তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে সে বললে, গাড়ি ঘুরিয়ে নাও, কাল সকালে দেখা যাবে। পরদিন খুব ভোরে অরবিন্দ রবার্টকে না জানিয়ে চুপি চুপি বেরিয়ে পড়বে স্থির করেছিল। সেই মর্মে যথোপযুক্ত নির্দেশও দিয়ে রেখেছিল সে তার আরদালি ও ড্রাইভার থানুরামকে। কিন্তু ঘুম থেকে উঠে এসে দেখল রবার্ট তার রাইফেলটি নিয়ে আগেভাগেই জিপে উঠে বসে আছে।
তার পাশে কার্তুজের থলি হাতে ভেঙ্কটরাও। রাত্রির ধকল তখনও কাটিয়ে উঠতে পারেনি ভেঙ্কটরাও। এত ভোরে ঘুম থেকে ওঠা সে কল্পনাও করতে পারে না। যথেষ্ট বলপ্রয়োগ করে রবার্ট তাকে তার বিছানার নরম আরাম থেকে টেনে তুলে এনেছে। অরবিন্দকে দেখেই সাহেব এক গাল হেসে বললে, গুড মর্নিং, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো চিতাবাঘের লাশটা নিয়ে আসি। চামড়াটা আমি রাওকে উপহার দেব প্রমিস করেছি, মুন্ডুটা না হয় তোমাকেই দেব। রবার্টের মুখের উপর ভ্রুকুটি হেনে অরবিন্দ চুপ করে রইল। আগের রাত্রে রবার্ট যেখানে চিতাবাঘটাকে গুলি করেছিল সেই জায়গাটা খুঁজে বের করতে অসুবিধা হলো না। মাটিতে শুকনো রক্ত আর চিতাবাঘের তাজা পায়ের দাগ দেখে বোঝা গেল যে ঠিক জায়গাতেই এসেছে তারা। চিতাবাঘের পদাঙ্ক অনুসরণ করে বনের গভীরে গিয়ে প্রবেশ করল ড্রাইভার থানুরাম ছাড়া সকলেই। ভেঙ্কটরাও বাদে সকলেই সশস্ত্র, এমনকি অরবিন্দের আর্দালিও তার মনিবের একটি রাইফেল ঘাড়ে করে নিয়েছে। রক্তের রেখা ধরে একটি নালায় এসে পৌঁছলো সবাই। দুদিকে গাছপালায় ঘন সন্নিবেশ নালাটাকে প্রায় ঢেকে ফেলেছে। সূর্যের আলোর প্রবেশাধিকার নেই এখানে, ছায়ার অবাধ রাজত্ব। ভেঙ্কটরাওয়ের গা ছমছম করতে থাকে। এখানে এসে দেখা গেল রক্তের দাগ মিলিয়ে গেছে, পায়ের চিহ্নগুলোও অস্পষ্ট। রবার্ট বলে উঠল, এখানে নিশ্চয় পড়ে আছে চিতাটা। অরবিন্দ চাপা গলায় বললে, পড়ে আছে নয়, ওত পেতে আছে। দেখো রবার্ট, খুব হুঁশিয়ার, চট করে গুলি করে বসো না যেন, আর দোহাই তোমাকে কথা কইও না। অরবিন্দের কথা শেষ না হতেই কিছু দূরে একটা কাটা গাছের ঝোপ নড়ে উঠল। সঙ্গে সঙ্গে অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে এলো ভেঙ্কটরাওয়ের গলা চিরে। রবার্টের মুখে স্বাভাবিক রক্তিমার উপর ছাই রঙের একটা প্রলেপ পড়ল। তার রাইফেল ধরা হাতটা কেঁপে উঠল। অরবিন্দ শুধু নির্বিকারভাবে শক্ত মুঠিতে রাইফেলটা চেপে ধরে স্থির হয়ে দাঁড়ালো ঝোপের দিকে চেয়ে। রুদ্ধশ্বাস কয়েকটি মুহূর্ত। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো চিতাবাঘটি প্রবল গর্জনে বনের স্তব্ধতাকে ভেঙে টুকরো টুকরো করে। বিদ্যুৎ বেগে সোজা ছুটে এলো ভেঙ্কটরাওয়ের দিকে। সঙ্গে সঙ্গে কাঁপা হাতে রাইফেল তুলে ধরল রবার্ট। ভেঙ্কটরাও প্রাণ ভয়ে আকাশ ফাটানো প্রচণ্ড চিৎকার করে উঠে দুহাত দিয়ে প্রাণপণে জাপটে ধরল রবার্টকে। রবার্টের হাত থেকে মাটিতে খসে পড়ল রাইফেলটা। ভেঙ্কটরাও মানুষটি খুব ছোটোখাটো, কিন্তু তার গলা থেকে যে আওয়াজ বেরোলো তা চিতাবাঘের ক্ষুব্ধ গর্জনকেও ছাপিয়ে গেল প্রায়। চিতাবাঘটি থমকে দাঁড়ালো। দৈহিক অনুপাতে কণ্ঠস্বরের বিকট অসামঞ্জস্যে বোধহয় ভড়কে গেল সে। পরক্ষণে ভেঙ্কটরাওকে ছেড়ে দিয়ে অরবিন্দের আড়দালির দিকে ধেয়ে গেল। সেই মুহূর্তে গর্জে উঠল অরবিন্দের রাইফেল। হিংস্র বিদ্যুৎ গতি নিষ্পন্দ হয় মুহূর্তের মধ্যে। 7 ফুট লম্বা দেহটা হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। চিতাবাঘটা যে মরেছে প্রথমে তা বুঝতেই পারেনি রবার্ট। অরবিন্দ না বুঝিয়ে দিলে হয়তো কখনোই বুঝতে পারত না। সাপের মতো জাপটে থাকা ভেঙ্কটরাওয়ের ঠান্ডা আতঙ্ক তখন রবার্টের সর্বাঙ্গে সংক্রামিত। চিতাবাঘটা ঘায়েল হয়েছে জানা মাত্রই চাঙ্গা হয়ে উঠল রবার্ট। তার প্রথম প্রতিক্রিয়া হলো ভেঙ্কটরাওয়ের ওপর। এক ঝটকায় নিজের অন্তরঙ্গ সান্নিধ্য থেকে তাকে সরিয়ে দিল রবার্ট। তারপর এতক্ষণ ধরে ভয়ে অবরুদ্ধ বাকশক্তিকে মুক্তি দিল প্রচণ্ড তোড়ে। ব্লাডি সোয়াইন, আমাকে ওরকম করে জাপটে ধরতে গেলে কেন? রাইফেল তুলে সবে তখন জানোয়ারটাকে এম করেছি, ঘোড়া টিপলেই বাজাদন মাটিতে পড়তো, আর মাঝখান থেকে তুমি হতভাগা এসে দিলে সব ভণ্ডুল করে। ভেঙ্কটরাও কাঁদো কাঁদো হয়ে বললে, জানোয়ারটাকে কোথায় স্যার? আপনি যে আমাকে এম করেছিলেন, স্পষ্ট দেখলাম আমার ভুরু দুটোর মাঝখানে আপনার রাইফেলের নল। শট আপ! তোমার মতো ডার্টি নিগারকে এম করে আমার দামি বুলেট নষ্ট করি আর কি। চিতাবাঘের হৃৎপিণ্ডটাকে রাইফেল দিয়ে একেবারে সূক্ষ্মভাবে নিশানা করে ফেলেছিলাম, এক চুল এদিক ওদিক হতো না। অরবিন্দ হেসে ফেলে বলল,
তুমি বোধহয় রবার্টের রাইফেল ও চিতাবাঘটার সঙ্গে এক লাইনে ছিল ভেঙ্কটরাও। রবার্ট শুধু চিতাবাঘটিকেই লক্ষ্য করেছিল, তোমাকে দেখতে পাইনি। মহাভারত পড়েছো তো? সেই লক্ষ্যভেদের সময় অর্জুন যেমন গাছে পাখির চোখ ছাড়া আর কিছুই দেখেনি, এই সাহেবেরও সেই অবস্থা হয়েছিল আর কি। ভেঙ্কটরাওকে ছেড়ে দিয়ে রবার্ট অরবিন্দের মুখের উপর তার অগ্নিদৃষ্টির বুলে টানল। মুখে কিছু বলতে পারল না অবশ্য। তার কর্তৃত্বের পরিধির মধ্যে অরবিন্দকে পেলে কীরকম করে তার সর্বনাশ করত, তারই জল্পনা কল্পনার মহলা তার ফুটন্ত মেজাজের কটাহে যোগ করে আত্মতৃপ্তি লাভের চেষ্টা করে সে। যে কয়দিন দণ্ডি পাহাড়ের ক্যাম্পে রবার্ট থাকলো, তার মেজাজের উগ্রতা একটুও কমল না। চিতাবাঘের চেয়েও ভয়াবহ হিংস্রতা যেন উদ্যত হয়ে রইল ভেঙ্কটরায়ের চোখের সামনে। কলকাতায় ফিরে আসার পর ভেঙ্কটরাও প্রথমে তার পরিত্যক্ত ডেসপ্যাচারের পদে নেমে যাওয়ার হুকুম পেল, কিন্তু সেখানকার শূন্য আসন তখন ইতিমধ্যে নতুন একজন লোক দিয়ে পূর্ণ করা হয়েছে। অতএব নিয়ম মাফিক পদচ্যুতির নোটিশ পেল সে। এতক্ষণ শুনছিলেন শঙ্কর্ষণ রায়ের লেখা একটি ছোট গল্প লক্ষ্যভেদ। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।